আজ জামায়াত এবং বিএনপির মুখোমুখি সংঘর্ষ লেগেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি আহত হয়েছেন এবং অসংখ্য কর্মী নিহত। আমরা এখন দেখতে পাচ্ছি সংস্কারের যে কার্যক্রম সেটার বিরুদ্ধে হলো একটি দল দাঁড়াচ্ছে। দলটির নাম হলো বিএনপি। জামাত একটা বিনোদন পার্টিতে পরিণত হচ্ছে। এদিকে আজ জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যে মুখোমুখি একটা সংঘর্ষ হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অসংখ্য কর্মী আহত হয়েছে। এই নিয়ে বিএনপি দল কঠিন বিপদে, তারা ক্ষমতা হারাচ্ছে। কঠিন রাজনীতির খেলা চলতেছে, একজনের পিছনে আরেকজনকে লাগায়া দেওয়া, সেটা হলো রাজনীতি। বিএনপি সরকার ফাটা বাসা চিপাই পড়ে গিয়েছে। খুবই ভয়ঙ্কর সময় আসছে বিএনপি সরকারের জন্য। কেন বলছি জানেন? জামাত গত একদিন আগে থেকেই বলা শুরু করে দিয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে 26শে মার্চের আগেই আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী বাংলাদেশে ফিরছেন। শুধু এখানেই নয়, স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেও বাংলাদেশে ফিরছেন। এখন ইউনূসও নেই, তার অবৈধ সরকারও নেই, কিন্তু দেশি বিদেশি প্রেসক্রিপশনের নির্বাচনে তারা ঠিকই সংসদে ঢুকে পড়েছে, যদিও তাদের থাকার কথা ছিল জেলখানায়। বাঙালি জাতি বড় আবেগী জাতি, শাক দিয়ে মাছ ঢাকতে চায়। আমাদের ইউনূস সরকারের মধ্যে কি পরিমাণ অনৈতিক সুযোগ সুবিধা নেওয়া হয়েছে। হ্যাঁ, ডক্টর ইউনূস সরকারের আমলে অনেকেই ক্ষমতাকে পুঁজি করে অনেক দুর্নীতি করেছে। এবং এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, এনসিপি অন্যদিকে জামাত এবং বিএনপির মুখোমুখি একটা সংঘর্ষ হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি বক্তব্য দেয় বিএনপির বিরুদ্ধে, তারপরে বিএনপি কর্মীরা কেঁপে গিয়ে সেইখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অনেক জামাত কর্মী, অনেক বিএনপি কর্মী আহত হয়েছে। আজকে দেশে একটা নতুন পরিস্থিতি, সবকিছু দেখানোর চেষ্টা করব এই একটি ভিডিওর মাধ্যমে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক চাঞ্চল্যকর তথ্য সারা দেশেই ছড়িয়েছে। ডক্টর ইউনূসের অনেক কার্যক্রম এবং জামাত কর্মীরা যে গোপনে থেকে অনেক কিছু করতেছে, সব কিছু দেখানোর চেষ্টা করব এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না দর্শক শ্রোতা, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ধর্ষণ বন্ধ করার জন্য আপনারা দ্রুত উদ্যোগ নিন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক দলীয় গুন্ডা পান্ডা কিন্তু দলীয় শেল্টারে এই কাজগুলোতে অংশগ্রহণ করছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা অপরাধী তাদের কোনো দল নাই, কিন্তু আবার এই দলীয় পরিচয় ব্যবহার করেও কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো দ্রুত উদ্যোগ নিন। আরেকটি বিষয়, সেটা হলো আমাদেরকে বলা হয়েছিল যে ইলেকশন, নির্বাচন, তারপরে হলো বিচার এবং সংস্কার দ্রুত গতিতে বাস্তবায়ন হবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সংস্কারের যে কার্যক্রম সেটার বিরুদ্ধে হলো একটি দল দাঁড়াচ্ছে। দলটির নাম হলো বিএনপি। এই বিএনপির ভাই, নেতা কর্মী এবং যারা পার্লামেন্টে যাচ্ছেন, যারা সরকারে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, সংস্কারের যে রিফর্ম অ্যাসেম্বলি সেটা দ্রুত গঠন করার জন্য আপনারা উদ্যোগ নিন। যদি এটা না করতে পারেন, তাহলে আমাদের যে ম্যান্ডেটটা ছিল গণ অভ্যুত্থানের পরে শহীদ এবং আহতদের, আমরা সেই জায়গায় আবার ফিরে যাব। তো এই জন্য রাজপথে আমরা শান্ত থাকতে চাই। আমরা আমাদের যে নিয়মিত কার্যক্রম সেগুলো চালিয়ে যেতে চাই। আমাদেরকে আপনারা অশান্ত করবেন না। যদি আমাদেরকে আপনারা অশান্ত করেন, তাহলে আপনারা অশান্তিতে থাকবেন। এখন অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী হলো গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যায়। আবারই দেখতে পাচ্ছি বিদ্যুৎ খরচ কমিয়ে দিচ্ছেন। আবারই হলো দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী হলো অটোরিকশা নিয়ে ব্যস্ত আছেন। কিন্তু একদিকে হলো ধর্ষণ হচ্ছে, আরেকদিকে হলো বিভিন্ন জায়গায় খুন হচ্ছে। তো এটা হলো বিপরীত একটা মুখী প্রতিক্রিয়া। এটা হলো আমরা শেখ হাসিনার সময় দেখেছিলাম। শেখ হাসিনা কতক্ষণ হলো গণভবনে মাছ ধরতো, কতক্ষণ তাহাজ্জুদের মুনাজাত দিত। তো একজনকে ফেসিস্ট সিস্টেমের কাঠামোর অনেক উপরে উঠানো হয়েছে। সবাই দুনিয়ার খারাপ, শেখ হাসিনা ভালো ছিল। এখন এই পরিস্থিতি দেখতে পাচ্ছি সবাই খারাপ, কেউ চান্দাবাজ, কেউ দুর্নীতিবাজ, কেউ সন্ত্রাসী, কিন্তু একজন আল্লামা উপস্থিত হয়েছে, উনি সব ভালো। উনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যান, বিদ্যুৎ কমিয়ে দেন, সবকিছু উনি ভালো কাজ করেন। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারও মেয়ে সন্তান আছে 2জন, আপনার ওয়াইফ আছে, আমাদেরও মা বোন আছে। অনেক কষ্টের জায়গা যদি এই গণ অভ্যুত্থানের পরে কোনো বোনদের আমরা দর্শন হতে দেখি, প্লিজ মাপ চাই। বাংলাদেশে দর্শন আপনারা বন্ধ করুন, দ্রুত উদ্যোগ নিন, নাহলে আমরা রাজপথে নারীদের নিয়ে কর্মসূচি দিতে বাধ্য হবো ইনশাআল্লাহ। লাস্ট কথা যেটা, আমরা এখনো বিচার বুঝে পাই নাই। এই যে যারা শহীদ ফ্যামিলি আছেন, আহত ভাইরা আছেন, তাদেরকে শেখ হাসিনা খুন করেছিল, আবার আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। এসব ফাইজলামি আপনারা বাংলাদেশে করবেন না। যদি আপনারা ফাইজলামি করতে চান, তাহলে কিভাবে হলো আপনাদেরকে সাইজ করতে হয় সেটাও আমরা জানি। এখন আমরা আমাদেরকে বেয়াদব বলেন বা যা কিছু তা বলেন, কিন্তু আমরা অধিকারের প্রশ্নে সংস্কার, বিচার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের মানুষের নিরাপত্তা, অধিকারের ক্ষেত্রে এক বিন্দু ছাড় দেব না। এটা আমাদের স্ট্রেট ফরওয়ার্ড কথা। এবং আপনারা যদি আসেন, রাজপথে লড়াই হবে। বিএনপি সরকার
ফাটা বাসা চিপাই পড়ে গিয়েছে। খুবই ভয়ঙ্কর সময় আসছে বিএনপি সরকারের জন্য। কেন বলছি জানেন? জামাত গত একদিন আগে থেকেই বলা শুরু করে দিয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। কারা কারা জড়িত ছিল, কোন কোন উপদেষ্টা জড়িত ছিল, সেগুলো কিন্তু তারা সংবাদ মাধ্যমে এসে বলা শুরু করে দিয়েছে। নায়েবে আমির জামাতের আবু তাহের সাহেব তিনিও কিন্তু গতকালকে বলেছে যে ইঞ্জিনিয়ারিং এর জন্য এখন যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আছে খলিল সাহেব এবং পরিবেশ উপদেষ্টা যিনি ছিলেন রিজওয়ানা, এই দুজন উপদেষ্টা জড়িত ছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ। তার মানে এই দুজন ইঞ্জিনিয়ারিং করে জামাতকে হারিয়ে দিয়েছে। এই তো একটা কথা গেল। অন্যদিকে গত কিছুদিন আগে পল কাপুর বাংলাদেশ সফরে এসেছে এবং বাংলাদেশে এসেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের সাথে কথোপকথন হয়েছে এবং বর্তমান সরকারের যে সকল উপরস্থ কর্মকর্তা আছে তাদের সাথেও কথাবার্তা হয়েছে। পল কাপুর বাংলাদেশে এসেই সর্বপ্রথম দুইটা বিষয় নিয়ে বর্তমান সরকারকে চাপ প্রয়োগ করেছে। কোন বিষয়? ট্রাম্পের সাথে যে চুক্তি হয়েছে নির্বাচনের 2 দিন আগে ডক্টর ইউনূসের সামরিক খাতে এবং বাণিজ্যিক খাতে, সে চুক্তিগুলো যাতে সঠিকভাবে পালন করে বিএনপি সরকার। কারণ বিএনপি এবং জামাতও কিন্তু ওই চুক্তিগুলোতে সমর্থন জানিয়েছিল, সেই কারণে চাপ দিতে পারছে পল কাপুর বাংলাদেশে এসে। সেই চুক্তিগুলোর মধ্যে কি ব্যাপারগুলো ছিল? সামরিক ব্যাপারগুলোর মধ্যে ছিল যে চীনের সাথে যে একটা সামরিক সম্পর্ক বা চীনের থেকে যে পরিমাণ সামরিক যন্ত্র বাংলাদেশ আগে কিনতো, কোনোভাবেই সামরিক যন্ত্র এখন আর চীন থেকে কিনতে পারবে না এবং চীনের সাথে সামরিক যে সম্পর্ক ছিল সকল কিছু ছিন্ন করে ফেলতে হবে। সকল সামরিক যন্ত্র কিনতে হবে এই আমেরিকার কাছ থেকে বা আমেরিকার যে সকল মিত্র আছে তাদের কাছ থেকে। কথা বুঝতে পেরেছেন? মানে চীনের সাথে সম্পর্ক একেবারেই তলানিতে নিয়ে যেতে হবে বর্তমান যে সরকার আছে তাদেরকে। সামরিকের ব্যাপার নিয়ে সকল সম্পর্ক করতে হবে আমেরিকার সাথে এবং আমেরিকার মিত্রদের সাথে, এবং বাণিজ্যিক চুক্তির ক্ষেত্র সে জিনিসটা প্রযোজ্য। চীনের সাথে কোনো ধরনের বাণিজ্য করা যাবে না, সকল কিছু আমেরিকামুখী হয়ে যেতে হবে। একটা জিনিস চিন্তা করেন, মিডল ইস্টে যেভাবে করে আমেরিকা নিয়ন্ত্রণ করেছে এবং তার পছন্দের সরকারকে টিকিয়ে রেখেছে, সেম ভাবে বাংলাদেশও একই কাজ করার চেষ্টা করছে, মানে সকল ক্ষেত্রে আমেরিকামুখী করে ফেলার চেষ্টা করছে। জামাত একটা বিনোদন পার্টিতে পরিণত হচ্ছে। কিছু লোক সারাদিন মনে করেন 7 লিটার পানি খাওয়ার কথা, সেদিকে 20 লিটার খায়, গলা শুকায় যায়। কিছু লোক স্ট্রোক করতেছে, দেখবেন কেন আমরা ক্ষমতা নিতে পারলাম না, কেন ক্ষমতা নিতে পারলাম না। সারা বাংলাদেশের মানুষের কাছেই জানতে পেরেছি যে সদ্যবিদায়ী যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার জামাতকে ফেভার করতেছে, এনসিপি কে ফেভার করতেছে। এটা অকপটে সবাই বলতো। আমরা নির্বাচনের আগেই বারবার বলেছি যে তারা ইঞ্জিনিয়ারিং করবে, ইঞ্জিনিয়ারিং করবে। তারা ইঞ্জিনিয়ারিং করার সুযোগটা পায় নাই, জনগণের স্রোতে তারা ভেসে গেছে তাদের ওই ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা। সেই কারণে তারা এই ক্ষমতাকে নিতে পারে নাই। এটার জন্য তারা কিছু লোক স্ট্রোক করতেছে, দেখবেন কিছু লোক মনে করেন বিছনায় পড়ে যাচ্ছে, কিছু লোক ব্রেন স্ট্রোক করতেছে, কিছু লোক সারাদিন মনে করেন 7 লিটার পানি খাওয়ার কথা, সেদিকে 20 লিটার খায়, গলা শুকায় যায়। কেন আমরা ক্ষমতা নিতে পারলাম না, কেন ক্ষমতা নিতে পারলাম না। এদের মুখে দেখবেন যে সকালে এক কথা, বিকালে এক কথা, রাত্রে এক কথা। আমরা এক সময় দেখেছি এরশাদ সাহেবকে, যে স্বৈরাচার ছিল, এরশাদ সাহেব মারা গেছে, তাদের মুখের বাণীগুলা জামাতের নেতাদের মুখ দিয়ে পাওয়া যায়। এটা বাংলাদেশের মানুষ বিনোদন পায়। জামাত একটা বিনোদন পার্টিতে পরিণত হচ্ছে। ঢাকা শহরে কোথাও কি যুবদলের কোনো সময় দেখছেন যে ফুটপাত দখল, অমক তমক, চাঁদাবাজি? আমরা সবসময় বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশনা মেনে এমন ভাবে কঠোর হয়েছি যে একটা যুব দলের ছেলে তারা যে সঠিক ওয়েতে ব্যবসা করবে, ফেয়ার ব্যবসা করবে, সেই জিনিসটাও ভয় পাচ্ছে যে আমরা মনে হয় কোনো কিছু করতে গেলে আমাদেরকে বহিষ্কার করে দেবে। আমরা জিরো টলারেন্সে আছি এবং আমরা নিজেরাই আইনের প্রতি শ্রদ্ধা করে দিই। আমরা কেউ যদি বিপদগামী হয়ে যায়, বহিষ্কারের সাথে সাথে লিখে দিই যে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে আহ্বান। বাঙালি জাতি বড় আবেগী জাতি। শাক দিয়ে মাছ ঢাকতে চায়। আমাদের ইউনূস সরকারের মধ্যে কি পরিমাণ অনৈতিক সুযোগ সুবিধা নেওয়া হয়েছে। সর্বশেষ গতকালকে একটা নিউজ দিয়েছে, আমি কিন্তু গণমাধ্যমকে কোট আনকোট কথাগুলো বলছি, যে ডক্টর ইউনূস নিজে ক্ষমতা ছাড়ার ঠিক 2 দিন আগে একটা গ্যাজেট প্রকাশ করেছিলেন, যেখানে আমরা দেখলাম কালের কণ্ঠ পত্রিকা তারা বলল যে নিজেকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি চিহ্নিত করে রাষ্ট্রীয় যে সর্বোচ্চ নিরাপত্তা লেভেল, অর্থাৎ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যেই লেভেলে নিরাপত্তা পায় এসএসএফ এর, তিনি তার জন্য আইন সংশোধন করে 3 মাস এটা 1 বছর করে নিলেন। কেন? কারণ তার ধারণা তিনি হয়তো ঠাপানি খাইতে পারে। আর সাংবাদিক ইলিয়াস, পিনাকি আর অনেকে তো বলছে আসিফ নজরুল ইসলামদেরকে যে প্যান্ট খুলে রাস্তায় নাকি দৌড়াবে, এরকম অনেক হুঁশিয়ারি হুমকি ধামকি আছে। তো ডক্টর ইউনূস নিজের জন্য যেই সুযোগ রাখলেন বাকিদের জন্য রাখেন নাই। আর এখন ইউনূস সরকারের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ইশরাককে, আরো পুরো বিএনপিকে নাকানি চুমানি গুতানি খাওয়ানি একটা ক্যারেক্টার ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যার বিরুদ্ধে 100 কোটি টাকা তার এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকার পরেও তৎকালীন ইউনূস গভর্নমেন্ট অর্থাৎ ইউনূস সরকারের সময় দুদক তেমন কোনো ভূমিকা রাখেনি। কিন্তু সরকার পরিবর্তনের পরপরই দুদকে
এত পরিমাণ দুর্নীতির অভিযোগ জমা পড়েছে, খোদ ডক্টর ইউনূসের নামেও 1 ডজন অভিযোগ আছে। এর পাশাপাশি এই সরকারের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ আছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মধ্যে। এখন সবকিছু মিলিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক হিসাব তলব করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য চলছে। এক গ্রুপ যারা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই সিস্টেমের মধ্যে কানেক্টেড ছিল, ভাগ পাইছে, খাইছে, ভাই খাইছে তো, এটা তো বাস্তবতা, তাই না? চপ্পল পরা আসিফ, রাষ্ট্রের 1% কোনো সুযোগ সুবিধা এরা বাদ দিছে। আমি তো মনে করছিলাম ইউনূস সরকার আসার পরে তারা আগামী দিনের এমপিদের জন্য একটা আইডিওলজিজম তৈরি করে যাবেন, যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তারা পদত্যাগ করবেন। 18 মাসের ক্ষমতায় তারা পদত্যাগ করে নাই। টাকা টাকা ধান্দা, ভাই কামাইছে, প্রচুর কামাইছে। এখন এই যে কামাইছে সেইটার জন্য কি বলা হয়, যে এই মুহূর্তে যেটা হইল যে তার ব্যাংক হিসাব তলব করা হলো। বলা হচ্ছে যে আপনার তার ব্যাংক হিসাব তলব করছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তো গতকালকে দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে আপনার সরকারের পক্ষ থেকে। চিঠিতে আগামী 3 কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU-তে পাঠাতে বলা হয়েছে। তো এটা কি আসলে ধরা খাবে? না ভাই, শুনেন, একটা বাচ্চা মনে বোঝে। ধরেন যে সামান্য একজন ছিনতাইকারী শেষরা যে দুর্নীতিবাজ, সেও তার বিকাশ অ্যাকাউন্টে টাকা গ্রহণ করে না, করে লামসাম যদুমধুর অ্যাকাউন্টে। তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে নিয়ে আপনারা টাকা পাবেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এত পাগল তো না, কাঁচা মাছ খায় না এরা, যে ব্যাংকে কোনো ট্রানজেকশন করছে। দেখা যাবে যে পুরা ব্যাংক এটা তার অ্যাকাউন্টে আপনি 2 কোটি টাকার হিস্ট্রি পাবেন না। 18 মাসের বেতন ভাতা ছাড়া এখানে কিচ্ছু পাবেন না। এরা টাকা পাঠাইছে কিভাবে, পাচার করছে কিভাবে, এগুলো আমরা আইডিয়া দেওয়া লাগবে না। যারা এই দেশে দুর্নীতি নিয়ে কাজ করে দুদক, তারাই ভালো জানে যে কে কোন সিস্টেমে খায়া ফেলে। এখন ইউনূসও নেই, তার অবৈধ সরকারও নেই, কিন্তু দেশি বিদেশি প্রেসক্রিপশনের নির্বাচনে তারা ঠিকই সংসদে ঢুকে পড়েছে, যদিও তাদের থাকার কথা ছিল জেলখানায়। মজার ব্যাপার হলো, মাস 3 আগেও ঢাকাস্থ মার্কিন দূতাবাসে তাদেরকে জামাই আদর করে নিয়ে গিয়ে পরামর্শ দেওয়া হতো দেশ দখলের। আর 2024 সালের জুলাই আগস্টে তো আমেরিকা, যুক্তরাজ্য, জাতিসংঘ সকল কূটনীতিকরা এই সন্ত্রাসীদের টাকা পয়সা, বাসস্থান, কাপড় চোপড় দিয়ে সহযোগিতা করেছে। পাকিস্তান দূতাবাস দিয়েছে স্নাইপার রাইফেল। কিন্তু এই মুহূর্তে ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর কেন যেন এনসিপির সঙ্গে বৈঠকের তারিখ দিয়েও বৈঠক বাতিল করেছেন। ও মজার ব্যাপার কি জানেন, পল কাপুরের সঙ্গে বৈঠক বাতিলের কারণেই কিনা জানি না, এই এনসিপির সন্ত্রাসীরা ভারতীয় দূতাবাসের কর্মকর্তার সঙ্গে হাসিতে ফেটে পড়তে পড়তে ইফতারি করছেন। ভাবা যায় কি হলো বলুন তো? দিল্লি না ঢাকা, দিল্লি দিল্লি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল জামায়াত ইসলামী। 2024 সালের জুলাই সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছিল জামায়াত ইসলামী এবং দলটির ঔরসজাত তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরবর্তীতে ইউনূসকে ক্ষমতায় বসিয়ে তারা নিজেরাই একটি কিংস পার্টি গঠন করে। সরকারি অর্থ, সুবিধা আর দেশের সেনাবাহিনীর নিরাপত্তায় দলটি বিগত 18 মাসের বেশি সময় ধরে কাজ করেছে, মূলত ইউনূস সরকারের ভাড়াটে মব বাহিনী হিসাবে। এই মব বাহিনীকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজনে ডাকা হয়েছে, তখন তারা রাত দুপুরে যমুনায় এসে হাজির হয়েছে, বিনিময়ে তাদেরকে অস্ত্র, অর্থ, ক্ষমতা সব দেওয়া হয়েছে। আবার যখন ভারতের বিরুদ্ধে প্রয়োজন হয়েছে, তখন তাদেরকে ভারতীয় হাই কমিশন দখলের জন্য রাস্তায় নামানো হয়েছে। সর্বোপরি এই মবকে দিয়ে ইউনূসের ভারত বিরোধী এজেন্ডা বাস্তবায়নে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিয়ে সারা দেশকে উত্তাল করে তোলা হয়েছিল। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি বা নাপা এই ভোল পাল্টানো নাটকীয়তা কেবল হাস্যকর নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির টেবিলে একটি দেউলিয়া সংগঠনের প্রতিচ্ছবি। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের ঢাকা সফরকে কেন্দ্র করে এনসিপি যে উচ্চাশা পোষণ করেছিল, তা এই মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক এই শীর্ষ কর্মকর্তার সফরের মূল এজেন্ডা ছিল নিরাপত্তা সহযোগিতা, ইন্দো প্যাসিফিক কৌশল এবং দ্বিপাক্ষিক বাণিজ্য। সেখানে এনসিপির মতো একটি ভুঁইফোড় এবং উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত দলের স্থান না পাওয়াটা স্বাভাবিক ছিল। গত বৃহস্পতিবার সকাল 10টায় পূর্ব নির্ধারিত বৈঠকটি যখন কোনো কারণ ছাড়া বাতিল করা হয়, তখন এটি পরিষ্কার হয়ে যায় যে ওয়াশিংটন আর এই কিংস পার্টির কাঁধে হাত রাখতে চাইছে না। পল কাপুর, যিনি সন্ত্রাসবাদ এবং নিরাপত্তা বিশ্লেষণে একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব, তিনি সম্ভবত এনসিপির অতীত কর্মকাণ্ড এবং জুলাই পরবর্তী সময়ে তাদের ভয়ঙ্কর উগ্রবাদী জঙ্গি তৎপরতার
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং বর্তমান পরিস্থিতিগুলো নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে জামাত এবং বিএনপির অনেক তথ্য আমাদের কাছে আসে, অন্যদিকে আওয়ামী লীগেরও বিভিন্ন ইস্যু। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।